একদিন আমি দিল্লি এয়ারপোর্ট দিয়ে আসছি, একজন বয়স্ক ভদ্রলোক আমাকে এসে বললেন, মমতাজি আপকো কুছ বাতানা হ্যায়। তা আমি বললাম বাতাইয়ে। উনি তখন আমাকে বললেন, आपको पता है ए मेरे वतन को लोगों, जो गाना लता जी ने गाया उसको वाट किसने दिया था? हमने दिया था। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিজের ঢাকঢোল পেটানোর জন্য বহু জায়গায় যেতে হয় এবং বহু মানুষের সাথেই দেখা করতে হয়। তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিল্লি থেকে আসার সময় তাকে হঠাৎ কেউ ডেকে বলে দিল যে এই গানটা আমি গেয়েছি। এরকম করে আমিও কোনোদিন হয়তো গিয়ে বলবো যে জনগণ মন অধিনায়কও সেটা আমি রচনা করেছি, মমতা ব্যানার্জি সেটা নিয়েও প্রতিবাদ করবেন। তো আমরা পশ্চিমবঙ্গের মানুষরা তারা স্বাধীনতা দিবসের এই যে আগের দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখ থেকে কিছু রাজনৈতিক এবং অরাজনৈতিক কথা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, हमारा नाम किसी को पता नहीं है। ওনার নাম ছিল প্রদীপ বাবু। তখন থেকে আমি জানলাম এই গানটার লেখা উনি দিয়েছেন। তোমরা সকলেই ভালো করেই বুঝে গেছো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাকে মানুষ কতটা পরিমাণে ভালোবাসে আর তাকে কতটা পরিমাণে মানুষ চেনে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গের এই প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনি। তো তার এই যে একটা ঔদ্ধত্য, তার একটা যে নিজের প্রতি নিজের একটা ওভার কনফিডেন্স, সেটা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আজকে প্রতিটা রাজ্যে রাজ্যে গিয়ে মার খাচ্ছে। এবং ভারতবর্ষের কোনো একটা রাজ্যে আমাদের বাঙালির প্রতি কোনো শ্রদ্ধা নেই। যতদিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তারপর থেকে ভারতের মান সম্মান বাইরের দেশগুলোতে বেড়েছে, প্রতিবেশী দেশগুলোতে না হলেও বাইরের দেশে অনেক বেড়েছে। প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু হিসাবে সবাই পুজো করে এবং সবাই তাকে মানে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সবাই কিন্তু বিশ্ব চোরনী হিসাবে চেনে এবং বিশ্ব সেরা চিটিংবাজ এই নামে সবাই ভালো করেই জানে। তো এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কখনো বিমানবন্দরে সেখানটায় ফ্লাইটে যাতায়াত করছেন, কখনো তিনি হেলিকপ্টার নিয়ে উড়ে যাচ্ছেন। এদিকে তিনি নাকি মাইনে নেন না। তিনি যদি মাইনে না নেন, তার যদি কোনো চাহিদা নেই, তাহলে ভোটের সময় যে হেলিকপ্টারে করে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে যান, সে টাকাগুলো কোথা থেকে আসে? সেগুলো কি এই জগন্নাথ মন্দিরের সামনে উনি বাটি নিয়ে ভিক্ষা করতে বসেন? বই বিক্রি করে অন্তত আমি যতদূর জানি কোনো মানুষ বা কোনো কবি তারা এত টাকার ইনকাম করতে পারেনি। পশ্চিমবঙ্গের এক কবি বেঁচে ছিলেন, শঙ্খ ঘোষ। তিনি বেঁচে থাকার সময় আমরা তার অনেক ছবি দেখেছি, অনেক ভিডিও দেখেছি। তিনি একটা সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু পশ্চিমবঙ্গের এই কবি, যার হাতে আইফোন এবং তিনি 10টা-12টা গাড়ি নিয়ে ঘোরেন এবং তিনি ভোটের সময় হেলিকপ্টারে প্রচার করতে যান, ভোটের সময় তিনি ভ্যানিটি ভ্যানে করে এখান থেকে ওখানে যান, তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এত টাকা আসছে কোথা থেকে? দেখবে একটা জিনিস, যে সব থেকে বড় চোর সে সবসময় বলে আমি সৎ, আমি সৎ, আমি চুরি করি না। তো এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। ইনি চুরিও করবেন, তারপর আবার গলাবাজিও করবেন। মানে এনার অঙ্গে, একই অঙ্গে অনেক রূপ জড়িয়ে আছে। ওই একই রকমভাবে পশ্চিমবঙ্গে এই যে সবুজ সাথী সাইকেল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এত লম্ফঝম্প করছেন, এত তিনি প্রচার করছেন যে আমরা সবুজ সাথী সাইকেল দিয়েছি। আগে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতো না, তার বিভিন্ন রকমের সমস্যা হতো, মেয়েরা অল্প বয়সে বিয়ে দিয়ে দিত মেয়ের বাবারা, কারণ তার মেয়ে যাওয়া আসার জন্য কোনো বাহন ছিল না। তো এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যে কতটা ঢপবাজি করছেন, বুদ্ধদেব ভট্টাচার্য যখন বেঁচে ছিলেন তখন থেকেই তিনি বাচ্চা ছেলে মেয়েদেরকে এই সাইকেল দেওয়ার এই পদ্ধতিটা চালু করেছিলেন, যাতে তারা স্কুলে যেতে পারে। এবং সেম ডিজাইন, সেম সাইকেল তিনি দিতেন। সেটাকে রিনিউয়াল করে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আবার নতুন করে প্রকল্প চালু করলেন, কি সবুজ সাথী। মানে নাম চেঞ্জ করে ইনি ভালোভাবেই সবকিছু চালাতে পারেন। তো আপনারা জানেন যে রঞ্জিত ঘোষ কে ছিলেন, কিভাবে ঘোষ থেকে ব্যানার্জি, এটা আপনাদের জানার ভালোভাবে কথা। তো আপনারা বুঝে নিন এবার কি হতে চলেছে। স্কুলে বাচ্চারা যে জুতোটা পরে, আমার আইডিয়া ছিল না। স্কুলে যে বাচ্চারা যায় জুতো পরে যায় না খালি পায়ে যায়, সেটার নাকি ওনার আইডিয়া ছিল না। তো একটা জিনিস ভাবতে হবে যে কম বয়সে যে সিনেমা দেখতে যেতেন, তিনি কি পরে যেতেন, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর ইনার সময়ও ইনি হয়তো জুতো পরে যাননি, ইনি হয়তো কাগজের ঠোঙা বা প্লাস্টিকে পায়ে বেঁধে তিনি যেতেন স্কুলে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তিনি প্রচুর পরিমাণে কষ্ট করেছেন জীবনে, তার এই কষ্ট আমাদের বুকে পুরো বিঁধে যায়। আর এই মুখ্যমন্ত্রী তিনি জীবনে অনেক কিছু করেছেন, সেগুলো আমরা কিছু দেখতে পাই না। এই যে তার মাথায় চাপ ছিল, তিনি 3 বছর বয়সে বিটেক কমপ্লিট করেছিলেন, তিনি 7 বছর বয়সে তিনি MBA কমপ্লিট করেছিলেন, এবং তার যখন 18 বছর বয়স হয় তখন তিনি LLB কমপ্লিট করেছেন, তিনি MA করেছেন। তার শিক্ষা, তার যে নৈতিকতা, তার যে আদর্শ, সেগুলো আজকে পশ্চিমবঙ্গের মানুষ এই কয়লা চোর, বালি চোর, ধর্ষকদের সাপোর্ট করা দেখে বুঝে গেছে যে তিনি কতটা শিক্ষিত আর তার শিক্ষার হার বা মানটা কতটা নিম্নমানের। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আমি একদিন কাকসা দিয়ে আসছিলাম, বীরভূম শান্তিনিকেতন হয়ে
পানাগড়ের দিকে যাচ্ছিলাম, দেখলাম একটা স্কুলের বাচ্চারা দাঁড়িয়ে আছে, কচি কচি বাচ্চা, তাদের পাগুলো সব খালি। আমি তাদের জিজ্ঞেস করলাম, তোমাদের পায়ে জুতো নেই? বলল, না তো, আমাদের কারো জুতো নেই। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জানেন না যে বাচ্চারা স্কুলে যাচ্ছে জুতো পরে, তো তার দেখে অবাক লাগলো, তিনি ডাকলেন এবং অভিনয়টাও তিনি খুব ভালোই পারেন। এই যে দেখালেন, না আমরা তো জুতো পরি না, তিনি এত সুন্দরভাবে অভিনয় করে আজকে পশ্চিমবঙ্গের মানুষের মনটাকে বিষিয়ে রেখেছেন। বা তার দলের আরও যত সাংসদ বিধায়ক আছে সব কটা চিটিং বা চোর, সব কটা অভিনেতা। তো এই মুখ্যমন্ত্রী তিনি তার অভিনয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানিয়ে আজকে একটা স্কুলে সাইকেল দিলে কি ছেলেমেয়েগুলো আগে পড়তো না? পড়তো না। আগে কি দেশে সায়েন্টিস্ট তৈরি হতো না? না আগে কোনো দেশের উন্নতির কাজে কোনো পশ্চিমবঙ্গের মানুষের হাত ছিল না? তো এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জুতো দিচ্ছেন, ড্রেস দিচ্ছেন, সবই দিচ্ছেন। আগে যদি ড্রেস তিনি না দিতেন তো সে স্কুলে কি বাচ্চা ছেলেমেয়েরা কি ল্যাংটো হয়ে যেত? না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জুতো না দিলে পশ্চিমবঙ্গের ছেলেপুলেরা স্কুলে যেত না? তো একটা জিনিস হচ্ছে, আপনি সব কিছু দিচ্ছেন কিন্তু শিক্ষা দিচ্ছেন না। তো পশ্চিমবঙ্গের মানুষকে বিলাসিতায় ডুবিয়ে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা, এটা আপনার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। আর আপনি যে শাসন ব্যবস্থা চালাতে পারবেন না সেটা আমরা আগে থেকেই জানতাম, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো বোকা, আপনাকে যে পুষে রেখেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি সঙ্গে সঙ্গে তদানীন্তন এডুকেশন মিনিস্টার ছিল পার্থদা, আমি বললাম ইমিডিয়েট বাচ্চাদের জুতো দেওয়ার ব্যবস্থা করুন। অনেক গরিব পরিবার আছে, তাদের জুতো কেনার পয়সা নেই, কিন্তু তাদের একটা জুতো কিনে দিলে তারা খুশি হয়। এবং পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে জুতো দেওয়ার নাম করে পার্থ চ্যাটার্জি তার বান্ধবীর ফ্ল্যাট ভর্তি করেছে। এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তার দলে এই পার্থ চ্যাটার্জির নামটা যে নিলেন, তিনি কত বড় চিটিংবাজ। তিনি শিক্ষা ব্যবস্থাটাকে কত বছর পিছিয়ে দিয়ে গেছেন, বা আমাদের একটা প্রজন্মকে তিনি পুরো শেষ করে দিয়ে গেলেন অশিক্ষিত শিক্ষকদের নিয়োগ করে। এবং সেই অশিক্ষিত শিক্ষক যাদেরকে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে ডেকে বললেন যে আমি তোমাদের পাশে আছি, তোমাদের যত অসুবিধা আমি দেখব। এবং গ্রুপ সি গ্রুপ ডি কর্মী তারা হচ্ছে পশ্চিমবঙ্গে চাকরি হারিয়েছে, তাদেরকে মুখ্যমন্ত্রী বললেন 25,000 30,000 করে ভাতা দেবেন। তাহলে পশ্চিমবঙ্গে আজকে শিক্ষার ব্যবস্থাটা মুখ্যমন্ত্রী কতটা সাপোর্ট করছেন অবনতি করাতে। বা এই পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্জির মতো লোক, যাকে আজকে স্বাধীনতা দিবসের সময় নাম নিতে হচ্ছে মুখ্যমন্ত্রী, ওই চোর চিটিংবাজটা আজকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর দাদা হয়ে গেল। সত্যিই দাদা, কখনো জেলের কয়েদিরা তার ভাই বোন হয়, কখনো জেলে থাকা তার নেতামন্ত্রীরা তার দাদা হয়ে যায়। শুধুমাত্র ইনি খালি যেতে বাকি আছেন, ইনি গেলে ইনি হচ্ছেন সর্বসাধারণের দিদি হয়ে যাবেন। এখন বর্তমান কিছু জনের নেই, গেলে তিনি পুরোটাই সবার দিদি হয়ে যাবেন। তখন থেকে শুরু হলো জুতো দেওয়া। এবার স্কুল ড্রেস আগে ফ্রিতে দেওয়া হতো না। সেটাই তো বলছি দিদি, আগে কিন্তু স্কুল ড্রেস ফ্রিতে দেওয়া হতো না, আগে খাবার ফ্রিতে দেওয়া হতো না, আগে পশ্চিমবঙ্গের মানুষ পড়তো না, আগে পশ্চিমবঙ্গের মানুষ অশিক্ষিত ছিল। তুমি যতদিন থেকে এসেছো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মান বেড়েছে, এবং যারা ল্যাংটো হয়ে যেত, যারা কলাপাতা জড়িয়ে স্কুলে যেত, তারা স্কুল ড্রেস পরে জুতো পরে যাচ্ছে। কিন্তু সেই যে স্কুল ড্রেস পরে যারা যাচ্ছে সেখানটায় গিয়ে বসছে, সে যে শিক্ষকটা যিনি পড়াচ্ছেন তিনি চোরটা চিটিংবাজ হয়তো কিছু থেকে থাকবেন, সবাই বলছি না, এর মধ্যে অনেকেই মেধাবী আছেন, অনেকেই তার যোগ্যতার জোরে চাকরি পেয়েছেন, কিন্তু 80% আমি বলবো জালিমাল আছে। স্কুলে এই জালিমালগুলোকে মুখ্যমন্ত্রীর আদর্শে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উনি ওখানটায় বসিয়ে রেখেছেন। শিক্ষার সাথে চিটিংবাজি, মানুষের সরলতার সাথে তিনি ধোঁকা করে চলেছেন প্রতি মুহূর্তে। আজকে এই যে এত টাকা বেরোচ্ছে তার যত বিধায়ক, তার যত এমপি, এদের খাটের তলা থেকে, সে টাকাগুলো কি সাধারণ মানুষের নয়? এগুলো কি কার বাপের টাকা? পশ্চিমবঙ্গে শুধুমাত্র স্কুলে দুটো জামা প্যান্ট দিয়ে পশ্চিমবঙ্গে ছেলেমেয়ের মা বাপকে ভুলিয়ে দিলাম, তারপরে সেই ছেলেমেয়েগুলো বড় হয়ে মাঠে ঘাটে কাজ করতে যাবে, পরিযায়ী শ্রমিকের কাজ করবে, তারপর সেখান থেকে তাদের মৃতদেহ আসবে পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী তাদেরকে 1 লাখ টাকা করে ভাতা ঘোষণা করবেন বা তাদেরকে সাবসিডি দেবেন। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি, আর ইনি হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেত্রী। কি ধরনের মানসিকতা আপনারাই দেখে নিন। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कभी ना। আমরা দিতে শুরু করলাম, এবং সেগুলো বানাচ্ছে কারা? কেউ কাঠির বানাচ্ছে প্যান্ডেল, তো কেউ গাছে, কেউ মাদুরের, তো কেউ ভাড়ের। একটা থিমের মধ্যে মনে রাখবেন 3 মাস ধরে এখানে অনেক কর্মসৃষ্টি হয়। হ্যাঁ সত্যি, 3 মাস ধরে এখানে অনেক কর্মের সৃষ্টি হয়, কিন্তু বাকি 9 মাস সে লোকগুলো কোথায় যাবে? বাকি 9 মাস সে লোকগুলোকে নিয়ে মুখ্যমন্ত্রীর কী ভাবনা? ক্লাবগুলোকে মদ খাওয়ার নামে, ক্লাবগুলোকে বিভিন্নভাবে দুষ্কর্ম করার নামে মুখ্যমন্ত্রী সে যে টাকাগুলো দিচ্ছেন 1,10,000 টাকা, তিনি যে দান করে চলেছেন পশ্চিমবঙ্গের জনসাধারণের টাকা নিয়ে, তিনি সেগুলো ক্লাবকে দান করছেন বা ধার করে এনে ক্লাবকে দিচ্ছেন। সেই টাকাগুলো আবার ঘুরে ফিরে জনসাধারণের কাছে আসছে। এখানটায় কার উপকার হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা আজ পর্যন্ত জনগণের মাথায় ঢোকেনি। মানে তার টাকা নিয়ে তাকে ঘোরানো হচ্ছে। তার মানে এখানটায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন সবার চোখে চোখে পড়ছে। আর প্রত্যেকটাই যে পুজো প্যান্ডেলে মুখ্যমন্ত্রী টাকা দিয়েছেন না, প্রত্যেকটা পুজো প্যান্ডেলে ঢোকার আগে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দুর্গা মণ্ডপটা তৈরি হলো। সত্যি দুর্গা ঠাকুর তিনি ভেবেছিলেন
যে আজ পর্যন্ত আমায় কেউ অনুপ্রেরণা দিয়ে আনেনি। এই প্রথম মুখ্যমন্ত্রী কেউ হয়েছে পশ্চিমবঙ্গে যিনি গত 11 বছর ধরে পশ্চিমবঙ্গে দুর্গাপূজাটাকে একটু বেশি পরিমাণে প্রমোট করছে এবং দুর্গা ঠাকুরকে নিয়ে আসছে। ভোটের কলকাঠি নাড়ায় আমাদের দুর্গা প্রতিমা, তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর তুরুপের তাস। এই সুজিত বোস এই যে কোটি কোটি টাকার প্যান্ডেল করে, এই টাকাগুলো আসে কোথা থেকে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জানেন না কোথা থেকে আসে, কিন্তু তিনি চুপ। সাধারণ জনগণের টাকা মেরে বিধায়করা তার স্ট্যাটাস দেখাচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারব। এবং পুজোকে কেন্দ্র করে অন্তত লক্ষাধিক টাকার রুজি রোজগার হয়। এতে গরিব মানুষও অনেক কাজ পায় এবং ক্লাবগুলো তাদের মনের মতো করে যত্ন করে, ভালোবাসে। মুখ্যমন্ত্রীর যে ক্লাবগুলো আছে সে ক্লাবগুলো হচ্ছে মদের আখড়া, আর দ্বিতীয় হচ্ছে তৃণমূলের পার্টি অফিস, কারণ ওখান থেকে নিয়ন্ত্রণ হয় পশ্চিমবঙ্গে কোথায় কি হবে। আর পশ্চিমবঙ্গে যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলো পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য কি কাজ করেছে সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বললে ভালো হতো। কারণ এই ক্লাবগুলো যেগুলোতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন বা ইনি তাদেরকে পুজো করার জন্য এত এত কোটি কোটি টাকা দিচ্ছেন, প্রায় আমাদের 400 কোটি টাকা এবারে পুজোতে খরচা হবে। সেই 400 কোটি টাকায় পথে যেসব শিক্ষকেরা বসে আছে সেই শিক্ষকদের কি চাকরি দেওয়া যেত না? বা এই শিক্ষকদের যারা যোগ্য, যারা রাস্তায় বসে আজকে কান্না করছে, কেউ মাথার চুল কেটে এসছে, কেউ মহিলা ন্যাড়া হয়ে এসছে, তাদের কষ্ট মুখ্যমন্ত্রীর চোখে দেখা যাচ্ছে না। তার চোখে একটা জিনিসই দেখা যাচ্ছে যে আমাকে চেয়ারটা ছাড়লে হবে না, চেয়ার আমার চাই। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন ক্ষমতালোভী মানুষ। আর আমরা জানি আগেকার দিনে রাজারা তারা ক্ষমতার লোভের জন্য জনসাধারণের কি করে গলা কাটতো। এই মুখ্যমন্ত্রী সেইভাবেই গলা কেটে যাচ্ছেন। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। আজকে এই কথাগুলো বলছি এই কারণে, একটা বাচ্চা জন্মে থেকেই শেখে না, সে আস্তে আস্তে শিখতে শুরু করে। কিন্তু যদি বাচ্চাটা যদি 1500 কিলোগ্রামের বাচ্চা হয় তাহলে সে মায়ের পেট থেকে শিখে বেরোয়। কারণ মুখ্যমন্ত্রী যখন জন্ম হয়েছিল তখন তিনি 1500 কিলোগ্রামের ছিলেন, তাই তিনি জানেন যে কী করে কী শিখতে হবে বা পশ্চিমবঙ্গের মানুষকে কীভাবে টুপি পরাতে হবে সেগুলো দেখে তিনি বেরিয়েছিলেন। তিনি সেই মায়ের কোল থেকে শুনে এসেছিলেন যে পশ্চিমবঙ্গে সিপিএমের অত্যাচার। আবার কোনো সময়ে মুখ্যমন্ত্রীর পরিবারেও এমন কিছু বাচ্চা জন্মায় যারা 2 বছর বয়স থেকেই রাজনীতি করা শুরু করে দেয়। তারা পতাকা নিয়ে সিপিএমকে জবাব চাই, জবাব দাও, দিদিকে কেন মারলে, এসব নিয়েও ঘোরে। তা পশ্চিমবঙ্গের মানুষ, তার 2 বছরের কোন বাচ্চা তার এতটা মানসিক বিকাশ ঘটে গেছিল যে সে সিপিএমকে জবাব চাই, জবাব দাও বলতো, আরও পতাকা চিনে গেছিলো যে হ্যাঁ এটা তৃণমূলেরই পতাকা। কি অবস্থা পশ্চিমবঙ্গের! তাহলে পশ্চিমবঙ্গে তো অভিষেক ব্যানার্জির এখানে না থেকে নাসায় থাকা উচিত ছিল। কারণ মুখ্যমন্ত্রী তিনি নাসা থেকে ভাষা সব জায়গায় পাঠাচ্ছেন, শুধু নিজের ভাইপোকে রাজনীতিতে রেখে নিলেন। এটা ভাবার বিষয় আছে, গম্ভীর বিষয়। আমাদের সময় তো তাও একটা সকাল ছিল, একটা দুপুর ছিল, একটা বিকেল ছিল। এখন তো পশ্চিমবঙ্গে সকাল বিকেল দুপুর কিছুই নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা যদি বলে হ্যাঁ এখন খাবার সময় হয়েছে তো আমাদের খেতে হবে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তিনি যদি বলেন হ্যাঁ এবার ভোট এসে গেছে তোমাদেরকে ভোট দিতে যেতে হবে, তখন আমরা ভাববো যে না হ্যাঁ এটা সকালবেলা। তো পশ্চিমবঙ্গে আর কি হচ্ছে সেটা আমাদের জানা নেই। আগে আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরা কত গান গাইতেন, ছড়ার গান। আগে মুখ্যমন্ত্রী নাকি ছোট ছিলেন, তিনি ছোটবেলায় অনেক কষ্ট করেছেন, অনেক দুঃখে কষ্টে তার জীবন কেটেছে। কখনো তিনি বীরভূমে কষ্ট করেছেন, আবার কখনো তিনি কালীঘাটেও কষ্ট করেছেন। তো এই কষ্টগুলো কেউ বুঝবে না, তখন তার মা বাবা সবাই গান শোনাতো। পশ্চিমবঙ্গে আর কোনো, এখনকার দিনে যত মা বাবা আছে কেউ গান আর শোনায় না, এখন সবাই নাচ দেখায়। তো পশ্চিমবঙ্গে বাবা মার নাচ সবাই দেখে, কিন্তু একটা ছেলে আছে সে কিন্তু তার বাবার নাচটা দেখতে পায়নি, খালি মায়ের নাচটা দেখেছে, দিয়ে পতাকা নিয়ে ঘুরেছিল। সুতরাং অনেক ঘরোয়া জিনিস আছে, যে ঘরোয়া জিনিসগুলোকে ভালোবাসতে হয়। অনেকে আমায় বলেন দিদি কি খেলে রোগা হওয়া যায়, আমরা কেন বলবো, তোমাদের খুঁজে বার করতে হবে। একটা টোটকা দিয়ে যাচ্ছি, সপ্তাহে 2 দিন খালি পেটে উচ্ছের রস খান। বলবে না দিদি, কাউকে বলবে না, সব কটা চিটিংবাজ। তোমার কথা শুনে সবকে বলে দেবে, সবাই রোগা হয়ে যাবে। পশ্চিমবঙ্গে অনেক সমস্যা দেখা দেবে। সবাই রোগা হয়ে গেলে এই যে আমফান আসছে, এই যে বিভিন্ন রকমের ঝড় ঘূর্ণিঝড় আসছে, সেগুলোতে তো কেন্দ্র সরকার টাকা দেবে, সেই টাকাগুলো তুমি তাহলে রেখে দেবে। তুমি কাউকে বলো না, যদি ঝড়ে কেউ উড়ে যায় তখন তাকে তো আবার 10 লাখ টাকা দিতে হবে, তাই না, তার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে। তো কাউকে তুমি বলো না কীভাবে রোগা হওয়া যায়। আর করলার জুস খেলে কেউ রোগা হয় সেটা আমরা জানি না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি শুধুমাত্র ওকালতি করার সময় পান না, আর বাদবাকি সব কিছু সময় পান। 50,000, 80,000, 1 লাখ স্টেপ তিনি ওই রুমটার ভেতরেই ঘুরে ফেলেন। তাহলে কি পরিমাণে মেন্টাল প্রকৃতির মানুষ হলে এরকম কাজ করা যায় সেটা তোমাদেরকে ভাবতেই হবে। আমার মাথা নষ্ট। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে মা মানে তো মা, কেউ মা বলে, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ তো এইটুকু। হ্যাঁ তফাৎ তো আছে, তফাৎ না থাকলে হয়? কেউ শিব ঠাকুরকে মালা ছুঁড়ে ফেলছে, আবার কেউ সেই
সেই মানুষটা আবার গিয়ে মাথায় হিজাব পরে আল্লাহর সামনে দোয়া করছে। আবার সেই মানুষটাই গিয়ে খ্রিস্টানদের যে 25শে ডিসেম্বরের ফেস্টিভ্যালে ওখানে গিয়েও অংশগ্রহণ করছে। তো নিজের ধর্ম বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী যদি নিজে সর্বধর্ম সমন্বয় হয়ে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গে বাদ বাকি ধর্মগুলোকে আলাদা করার জন্য কাউকে ওবিসি সার্টিফিকেট কেন দিতে হচ্ছে, বা কাউকে দলিত কেন বলতে হচ্ছে, কাউকে আদিবাসী কেন বলতে হচ্ছে? সবাই সমান, কোনো জাতভেদ নেই। আপনিই জাতভেদ তুলতে চাইছেন না, আপনিও একটা জাতিকে বেশি ভালোবাসছেন, একটা জাতিকে কম ভালোবাসছেন। এখন আপনি বলছেন কেউ মা বলে কেউ আম্মা বলে, আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলে? আর আমার বাংলায় কাজ করে বাইরে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, তাদের যদি আমি আশ্রয় দিতে পারি, তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন? কি ভেবেছো মগের মূল্য? এই স্বাধীনতা আমরা চেয়েছি, এই দেশটাকে আমি চিনি না। তাহলে তুমি কোন দেশকে চেনো দিদি? পাকিস্তানকে? যাও, চলে যাও। তুমি কিন্তু একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ না? উত্তেজিত হলে আবার তোমার শরীর খারাপ করবে, তখন অভিষেক ব্যানার্জিকে আবার কনফারেন্স করে বলতে হবে, তোমায় আবার ভর্তি করতে হবে হসপিটালে, তুমি আবার মুখে হয়তো অক্সিজেন মাস্ক নিয়ে ভোটের প্রচারে যাবে। সেগুলো আমরা জানি, তাই উত্তেজিত হয়েও না। উত্তেজিত হলে পশ্চিমবঙ্গের মানুষের ইমোশন নিয়ে আবার খেলা হবে। তুমি একটু চুপ করে যাও। আমি চিনি রামকৃষ্ণের দেশ, আমি চিনি নেতাজির দেশ, আমি চিনি বিবেকানন্দের দেশ, আমি চিনি রবীন্দ্রনাথের দেশ, আমি চিনি ক্ষুদিরামের দেশ, আমি চিনি এই মাটির দেশ। তুমি আর যে যাই বলুক, যে যার দেশই বলুক, আমি কিন্তু মমতার দেশ হিসেবে চিনি। যে দেশে নারীরা ধর্ষিত হয়, যে দেশে সরকারি যোগ্য শিক্ষার্থীরা সবাই রাস্তায় বসে থাকে, যে দেশে চাকরি প্রার্থীরা রাস্তায়, যে দেশে একটা মেয়ের বিচার চাওয়ার জন্য তার মাকে রাস্তায় মার খেতে হয়, একটা দেশ যেখানটায় রেশন নিয়ে মানুষের সামান্য খিদার মেটাবার জিনিস নিয়ে যেখানটায় দুর্নীতি হয়, আমি কিন্তু মমতার সেই দেশকে চিনি। এবং এই মমতা, যিনি তার মায়া মমতায় মানুষকে মায়াবী রূপে, তিনি মানুষকে মায়ায় আটকে আজকে চুরি চামারি করে চলেছেন, আমি কিন্তু এই দেশকেই চিনি। আমি আর অন্য কোনো দেশকে চিনি না। তুমি রেগো না, রাগলে সমস্যা। মানুষের দেশ, সম্প্রীতির দেশ, সংহতির দেশ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। কারণ আমার তো কোনো আপত্তি নেই। উড়িষ্যা আজকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে, আমাদের লোকেদের উপরে, কিন্তু আমরা তো কেমনই আছন্তি, কি খাচ্ছন্তি, এগুলো বলতে পারি। আর কেউ জানুক না জানুক দিদি, আমরা ভালো করেই জানি কেমিতি অছন্তি কেমিতি খাওচন্তি, সেগুলো তুমি ভালোই বলতে পারো। আর পৃথিবীতে এমন কোনো ভাষা নেই যেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানেন না, বা পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যাননি, বা পৃথিবীতে এমন কোনো কষ্ট নেই যেখানটায় মুখ্যমন্ত্রীকে সেই লোকটা এসে তার কষ্টের কথা বলেনি। আমি শুধু একটা জিনিস ভাবি, যে এই মুখ্যমন্ত্রী তিনি কতটা পরিমাণে ব্রেনি, বা তার ব্রেনটা কতটা পরিমাণে শার্প। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ ছাড়া সবাই ভালোবাসছে, খালি পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসছে না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোনো এবার।